নমস্কার। ভারত কৃষি উদ্যোগের পক্ষ থেকে সবুজ অভিনন্দন। এবং আজকে আমাদের যে মূল আলোচনার বিষয়, আমরা মালবাড়ি 1 অঞ্চলের রানীনগর 2 ব্লকে সেখানে একজন কৃষক ভাই, যাকে আমরা ভারত কৃষি উদ্যোগের DBW ভ্যারাইটির কয়েকটা ভ্যারাইটি তাকে আমরা প্রোভাইড করেছি। তার মধ্যে এটা একটা। তো আমরা সরাসরি কৃষকের সঙ্গে কথা বলবো যে জালাল সাহেব, এই যে বীজটা আপনি বপন করেছেন, এনার নাম জালালউদ্দিন সরকার। আমরা ওনার মুখ থেকে শুনবো ওনার নাম। আপনি আপনার পরিচয়টা বলুন। আমার নাম জালালউদ্দিন সরকার। আমি ভারত কৃষি উদ্যোগের এদের থেকে আমি বীজ নিয়ে বপন করেছি। এটা আপনার কি জাত? আপনি এটা বপন করেছেন? এটা 303 ভ্যারাইটি। 303 ভ্যারাইটি এটা। আচ্ছা, এই ভারত কৃষি উদ্যোগের DBW 303 যে ভ্যারাইটি, সেটা বর্তমানে আমাদের ভারতবর্ষের একটা বহুল প্রচলিত ভ্যারাইটি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে ভ্যারাইটি, এর টেম্পারেচার রেসিস্ট্যান্ট ক্ষমতা অনেক বেশি। শুষ্ক আবহাওয়াতেও এটা খুব সুন্দরভাবে হতে সক্ষম। অধিক রোদ যদি হয়, সেই রোদের যে তাপমাত্রা, সেটাও কিন্তু সহনশীল ক্ষমতা এই 303 ভ্যারাইটির মধ্যে যথেষ্ট পরিমাণে আছে। এবং এটা আমাদের ভারতবর্ষে যে কয়েকটা হাই পারফরমেন্স ইয়েল্ডিং হুইট ভ্যারাইটি আছে, তাদের মধ্যে এটাও একটা অন্যতম ভ্যারাইটি, যার নাম DBW 303। এবং এই বীজটা আমাদের ভারত কৃষি উদ্যোগের পক্ষ থেকে এটা সম্পূর্ণভাবে এটা প্রোভাইড করা হয়েছে। তো আমরা সরাসরি কৃষকের মুখ থেকে শুনবো যে উনি এটা কবে বুনেছেন, কিভাবে বুনেছেন, কী কী পরিচর্যা নিয়েছেন ইত্যাদি বিষয়ে। তো জালাল সাহেব, এই যে বীজটা, এটা আপনি কবে বপন করেছেন? এই বীজটা এটা আমি নভেম্বরের 24 তারিখে বপন করেছি। এটা নভেম্বরের 24 তারিখে বপন করেছেন। আজকে 26 তারিখ। তাহলে যদি আমরা হিসাব করি, তো দেখা যাচ্ছে যে এই গমের যে বয়স, সেটা হচ্ছে 92 ডেজ। আজকে 92 দিনের একটা গমের একটা শীষ দেখুন। এবং এই যে উৎপাদন, এবং যেগুলো জাত নয়, অজাত শীষ যেগুলো বলা হয়, বাগড়া বলি আমরা গ্রামের ভাষায়, এখানে দেখুন একটাও বাগড়া জাতীয় কিচ্ছু নেই। তো এই যে ভ্যারাইটি, এর যে উৎপাদন যে ক্ষমতা, সেটা ICAR দ্বারা এই ভ্যারাইটি অনুমোদিত। এবং হুইট রিসার্চ ইনস্টিটিউটের মত অনুযায়ী এবং ওদের অ্যানালাইসিস অনুযায়ী, এই যে ভ্যারাইটি 303, এর উৎপাদন ক্ষমতা হচ্ছে পার একর 30 থেকে 35 কুইন্টাল। তো আমরা সরাসরি জালাল সাহেবের কাছ থেকে এখন আমরা শুনবো যে উনি এর পরিচর্যা এবং কি দিয়ে এটা কিভাবে উনি বপন করেছিলেন এবং তার রেজাল্ট কেমন, এবং উনি কিভাবে তার পরিচর্যা নিয়েছেন। আচ্ছা, এই বীজটা যখন আপনি বপন করেন, তখন আপনি কি দিয়ে এটাকে বপন করেছিলেন? আপনি এটা দিয়েছিলাম, আমি ডিওপি দিয়েছিলাম। ডিএপি আর পটাশ। ডিএপি আর পটাশ। তার জন্য দিয়েছিলাম 1 কেজি রিজেন। 1 কিলো রিজেন। আচ্ছা, কার্বোফিউরান টাইপের যেগুলো দানা বীজ, প্যানুর বীজ যেগুলো। আর দিয়েছিলাম আমি বরুণ। মানে কোন বরুণটা দিয়েছেন? যেটা মাটিতে প্রয়োগ করা বরুণ? যেটা মাটিতে প্রয়োগ করা বরুণ। আচ্ছা, আর তারপর আপনি সেচ দিয়ে বুনেছিলেন না এমনি বুনে দিয়েছিলেন? এটা তারপরে আমি কি করেছিলাম, সারগুলো ছিটিয়ে দিয়ে, ওর উপরে বীজ ছিটিয়ে দিয়ে পানি দিয়েছিলাম, জল দিয়েছিলাম। আচ্ছা, এর যে বাহাল যেটা বলি আমরা গ্রাম্য ভাষায়, বা যেটা আমরা বিজ্ঞান ভাষায় বলি জার্মিনেশন, সেই বাহাল কেমন ছিল এই গমটা বোনার পরে? এটা ভালো ছিল। এই জমিটা আপনি কতটা জমি? এটা আমার এটা হচ্ছে মোটামুটি 15 কাঠা। 15 কাঠাতে আপনি বীজ কতটা দিয়েছিলেন? 15 কাঠা বীজ আমি দিয়েছিলাম 8 কিলো। দেখুন, এখানে 15 কাঠা জায়গা, এবং সেই 15 কাঠা জায়গাতে আমরা ট্রায়াল করতে দিয়েছিলাম এই ভ্যারাইটিটা, এবং সেখানে তার বীজ লেগেছে মাত্র 8 কিলো। যেগুলো আমরা আমাদের দেশীয় যেগুলো বীজ, সেগুলো কিন্তু আমরা 1 বিঘে জমিতে প্রায় 16 থেকে 20 কেজি আমরা কিন্তু বুনি। আজকে সেই জায়গাতে বীজ বোনার ক্ষেত্রেও কিন্তু আমার বীজ অনেকটাই কম লাগছে। 15 কাঠা জমিতে 8 কিলো, বা 1 বিঘা জমিতে আমাদের পশ্চিমবঙ্গে যে বিঘের হিসেব, সেই বিঘের হিসেব অনুযায়ী 1 বিঘে জমিতে 13 থেকে 14 কিলো, এবং 1 একরে এর যে মাপ, সেটা হচ্ছে 40 কিলো। বর্তমান সমসাময়িক সময়ে আপনার সঙ্গে সঙ্গে যারা গমের বীজ যারা বপন করেছিল এবং আপনি যেটা বপন করেছেন, এর পার্থক্যটা আপনার কি বুঝতে পারছেন? এর পার্থক্যটা একটাই দেখতে পাচ্ছি, যেগুলা আমার আশেপাশে চাষি ভাইরা আমার আশেপাশে যারা জমিতে চাষ করেছে গম, তাদের গমের ভিতরে একটা ছোট বড়, তার মানে অনেক ধরনের মিক্স গম, একটা লাল সাদা বিভিন্ন কোয়ালিটির গম মিক্স আছে। তারপরে শীষগুলা তাদের দেখা যাচ্ছে, শীষগুলো একটা ছোট একটা বড়। কিন্তু এই ভ্যারাইটিটা যখন আমি বপন করেছি, ভারত কৃষি উদ্যোগের কাছ থেকে বীজটা আমি সংগ্রহ করে,
তো আমাকে ট্রায়াল উপলক্ষে দিয়েছিল, কিন্তু আমি বীজটা বপন করার পর দেখছি যে আমার গমের গ্রোথ বা গমের যে একটা ভারসাম্য আমার প্রত্যেকটা গমের সমান। আচ্ছা, এর ভিতরে কোনো মিক্স বলতে গম নেই, সব শীষগুলো বরাবর সমান। এগুলো আপনাদের সম্মুখে দেখছেন। আচ্ছা, এগুলো গমের যে শীষ হয়েছে আপনার, সেই শীষে আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ, মানে আশেপাশে শীষের সঙ্গে আপনার যে শীষ, তার পার্থক্য আছে না নেই? পার্থক্য অনেকটাই পার্থক্য। আচ্ছা, এখানে আপনি ভারত কৃষি উদ্যোগের পক্ষ থেকে কি কি সহায়তা পেয়েছেন আপনি এই গম আমি চাষটাকে সম্পূর্ণ করার জন্য? সম্পূর্ণ করার জন্যে ভারত কৃষি উদ্যোগের যিনারা ইস্পাট আছেন, এই চাষ সম্পর্কে যারা আমাদেরকে বুঝিয়ে থাকেন, বীজ সম্পর্কে যারা বুঝিয়ে থাকেন, তাদের সঙ্গে পরামর্শ করে তাদেরকে জেনেছিলাম যে আমি বীজ রোপণ করলাম, তারপরে আমি যে 21 দিনের পরে জলটা দিব জমিতে, তা আমাকে কি কি সার প্রয়োগ করতে হবে তিনারা বলেছিলেন। সেই অনুযায়ী আমি সার প্রয়োগ করেছি। সার প্রয়োগ করার পরে আবার তিনাদের কাছে পরামর্শ নিয়েছি সেকেন্ড যে জলটা দিতে হবে সেটা কতদিন পর। আচ্ছা, তো তিনারা বলেছিলেন যে যদি বৃষ্টি না হয় তাহলে তুমি 40 থেকে 45 দিনের ভিতরে একটা সেচ দেবে। সেটা করেছি। তারপরে তাদের কাছে পরামর্শ নিয়েছিলাম যে আমি কি কোনো কীটনাশক বিষ স্প্রে করব। তিনারা আমাকে পরামর্শ দিয়েছিলেন যে হ্যাঁ, বিষ অবশ্যই লাগবে। তাদের পরামর্শ আমি বিষ দিয়েছি, যেটা বলে তিল আর একতারা। একটা অ্যাকচুয়ালি কি আমরা অনেকে জানি যে গমে স্প্রে করতে হয় না বা গমে স্প্রে করার দরকার নেই, কিন্তু অ্যাকচুয়ালি কি এগুলো সঠিক? আজকের দিনে আমাদের সয়েল যে কন্ডিশন এবং আমাদের ওয়েদার যে হিউমিডিটি এবং আমাদের সয়েলের যে অ্যাকচুয়ালি উপাদান, সেগুলো কিন্তু আস্তে আস্তে মৃতপ্রায় হচ্ছে। এর ফলে কি গাছকে খুব অল্পতেই মাইটস বলুন, থ্রিপস বলুন, বিভিন্ন রকম পোকা বলুন, যে কোনো গাছকে কিন্তু এগুলো আক্রমণ করছে। এর ফলে এই গমে যেটা সবচাইতে মারাত্মক ভাইরাস হয় সেটা হচ্ছে স্টিক মোজাইক ভাইরাস। এটা এতটাই মারাত্মক ভাইরাস, এগুলো কিন্তু যে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে মাইটসগুলো থাকে, সেই মাইটস যখন এই গাছের পাতাকে এফেক্ট করে বা আক্রমণ করে, সেখান থেকেই কিন্তু সেই ভাইরাসটা উৎপন্ন হয়। এর ফলে কি আস্তে আস্তে দেখা যাবে যে স্টিক মোজাইক ভাইরাস থেকে আপনার উৎপাদন প্রায় 50 to 80% পর্যন্ত আপনার প্রোডাকশন ফল হতে পারে। এই জন্য আমরা কৃষককে সবসময় সঠিক যে গাইডেন্স, তার উৎপাদনটা যেন সমৃদ্ধশালী হয়। আজকে আমরা যাই করি না কেন, আমরা আমাদের কৃষি আবাদের মূল লক্ষ্যই হচ্ছে উৎপাদন বৃদ্ধি। কেননা পুরো পৃথিবীর পপুলেশন বাড়ছে, বিশ্বে এখন প্রচুর পরিমাণে খাদ্যের ঘাটতি দেখা যাচ্ছে, মানুষ বাড়ছে, আস্তে আস্তে আমাদের যে কৃষি জমির যে পরিমাণ সেটা কমে আসছে। বিভিন্ন রকম গ্রিন হাউস গ্যাস থেকে শুরু করে জলবায়ুর পরিবর্তন থেকে শুরু করে আমাদের কৃষি কিন্তু দিন দিন দুর্বল থেকে দুর্বলতর হতে চলেছে। তার ফলে আপনাকে কিন্তু প্রিভেন্টিভ যে ব্যবস্থা, প্রিভেন্টিভ যে অ্যারেঞ্জমেন্ট, প্রিভেন্টিভ যে সতর্কতা, এটা কিন্তু আপনাকে অবলম্বন অবশ্যই করতে হবে। এখন যেমন গমের যে শীষ, সেই শীষে কিন্তু বিভিন্ন রকম ছত্রাকের আক্রমণ ঘটবে। এই জন্য কিন্তু এই লাস্ট মুহূর্তে 80 to 90 ডেজ, যখন আমার গমের বয়স, যখন শীষ সমস্ত বেরিয়ে কমপ্লিট হয়ে গেল, 80 থেকে 90 দিন যখন তার বয়স সম্পূর্ণ হচ্ছে, তখন কিন্তু আমাকে একটা ফাঙ্গিসাইড এবং সঙ্গে যেন কোনো মাইট বা কোনো রকম পোকা বা এই জাতীয় কিছু যেন আমার গমের গাছকে যেন আক্রমণ না করতে পারে, এই জন্য থাইমোক্সিম গ্রুপের বা যেটা আমরা বলি একতারা বা ট্রাইজল গ্রুপের যে কোনো, অ্যাজোস্ট্রোবিন গ্রুপের যে কোনো একটা ফাঙ্গিসাইড কিন্তু আমাদেরকে গমে স্প্রে করতে হবে। আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো যে এই গমের যে শেষ যে পরিচর্যা, সেটা আমরা কিভাবে করব এবং এই পরিচর্যাটা কেন জরুরি, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এখন আজকে আলোচনার যে মূল বিষয়, ভারত কৃষি উদ্যোগের যে 303 GBW ভ্যারাইটি, সেটা কিন্তু আজকে আমাদের মালিবাড়ি 2 অঞ্চলের চুয়াপাড়া গ্রামের জালালউদ্দিনের জমিতে আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে বীজটা, এটা কিন্তু ডেভেলপ হয়েছে হুইট রিসার্চ ইনস্টিটিউটে, যেটা আমাদের কার্নাল হরিয়ানাতে অবস্থিত। সেখান থেকে কিন্তু বীজটা আমাদের এখানে এসছে এবং আমরা বিভিন্ন কৃষক ভাইকে, আমরা বিভিন্ন চাষিকে এটা ট্রায়াল হিসাবে দিয়েছি যে এর উৎপাদন কেমন হচ্ছে বা এর যে গ্রোথ, সেই গ্রোথটা কেমন আসছে আমাদের সয়ালে, আমাদের ওয়েদারে। তো সেখানে দেখা গিয়েছে সাধারণ যে ভ্যারাইটি, আমাদের লোকাল যে ভ্যারাইটি, তার চাইতে 50%-50%-এর উপরেও যদি অ্যাডভান্সমূলক কোনো ভ্যারাইটি থাকে, তাহলে সেটা কিন্তু আমাদের 303 ভ্যারাইটি। এবং আমাদের লোকাল যে ভ্যারাইটি, তার চাইতেও 100% লেভেলে এর যে উৎপাদন ক্ষমতা,
এটা অনেকটাই কিন্তু বেশি। এবং আজকে যদি আমরা পুরো জমিটা যদি আমরা দেখি একবার, তো আমরা দেখতে পাবো না কোথাও একটা বাগড়া শীষ আছে, সবই দেখবো পুরো এক লেভেল। এবং এর যে জার্মিনেশন কন্ডিশন সেটা দেখুন, হ্যাঁ, এবং এর পরিচর্যা থেকে শুরু করে এর গ্রোথ এবং শীষের যে আকার, শীষের যে মজবুতি, হ্যাঁ, প্লাস যে স্ট্রেংথ, গাছের যে স্ট্রেংথ, এগুলো কিন্তু ব্যাপকভাবে এবং পর্যাপ্ত পরিমাণে আমাদের এই জমিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 303 ভ্যারাইটির মধ্যে। তো আমার এই ভিডিও করার উদ্দেশ্য একটাই, যে কৃষক ভাইদেরকে আমি একটা অনুরোধ করব, আপনাদের আবাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদের উৎপাদনকে বৃদ্ধি করা এবং উৎপাদনকে সমৃদ্ধশালী করা। যদি আপনার উৎপাদন ব্যয়ের চাইতে কম হয়, তবে কিন্তু আপনার চাষ কাজে লস আসবে। আজকে এই জায়গাটাকে ত্বরান্বিত করাটাই হচ্ছে ভারত কৃষি উদ্যোগের মূল কাজ। যেন আপনি ভারত কৃষি উদ্যোগের উন্নত যে সিড আছে, উন্নত যে ফাঙ্গিসাইড থেকে শুরু করে, ইনসেকটিসাইড থেকে শুরু করে আমাদের যে উন্নত পরিচর্যার যে পরিকাঠামো আছে, সেটা যেন আপনারা কাজে লাগিয়ে এই কৃষিকে এবং এই চাষবাসকে আপনারা আরও দীর্ঘজীবী করতে পারেন। এই কৃষিকে যেন আপনারা আরও বেশি প্রগতিশীল করতে পারেন, এই কৃষিকে যেন আপনারা আরও সমৃদ্ধশালী করতে পারেন। এই প্রয়াস বা এই কাজই আমাদের ভারত কৃষি উদ্যোগ করছে। তাই আপনারা ভারত কৃষি উদ্যোগের সঙ্গে থাকুন। ভারত কৃষি উদ্যোগের যে টেকনোলজি, ভারত কৃষি উদ্যোগের যে সুযোগ, যে সুবিধা, ভারত কৃষি উদ্যোগের যে দায়বদ্ধতা, সেটা পালন করতে আমাদেরকে সুযোগ দিন। এবং যেখানে ভারতবর্ষের 75% মানুষ ওতপ্রোতভাবে এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট, কৃষির উপর ডিপেন্ডেন্ট, চাষবাসের উপর ডিপেন্ডেন্ট, এবং আমাদের ভারতবর্ষ নয়, পুরো বিশ্বের একটা বড় ধরনের ইকোনমি, অর্থনীতি যেটা আমাদের চাষবাসের উপর নির্ভর করে, আজকে সেই জায়গাটাকে চলুন আমরা পরিকাঠামোগতভাবে আরও শক্ত করি, আমরা এই জায়গাটাকে আরও সমৃদ্ধশালী করি। আমরা ভারত কৃষি উদ্যোগকে সঙ্গে নিয়ে আমরা ভারতবর্ষকে একটা নতুন কৃষির দিগন্ত দেখাই। লেটস কমিট টু ফিড দ্য ওয়ার্ল্ড।